কি বার্তা বহন করছে এরকম পুশিনের ঘটনা বারবার? ধন্যবাদ। এই পুশিনের ঘটনাটা তো প্রথম না বাংলাদেশের সাথে, অতীতেও ঘটেছে এবং পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের আগে পরে এটা মোটামুটি ক্লিয়ার ছিল যে ৪৫ দিনের মধ্যে শুভেন্দু অধিকারী সরকার যত রকমের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলি নেবেন। কারণ আপনি যদি দেখেন যে তারা বলেছিল যে অলমোস্ট ১৪,২৭৯ একর ল্যান্ড বিএসএফকে দিবে বর্ডার পোস্ট ইত্যাদি তৈরি করার জন্য, যার মধ্যে অলরেডি ৬০০ একর দিয়ে দিয়েছে। এবং এর মধ্যে যদি আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে দেখি বাংলাদেশের, যে ৭ই মে ২০২৫ থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত অলরেডি ২,৪৭৯ জনকে কিন্তু পুশ করা হয়েছিল, যার মধ্যে বিজিবি ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিয়েছিল যে ১২০ জনের ক্লিয়ার ইন্ডিয়ান আইডেন্টিটি সহ। তার মানেটা কি, আপনি নিজের দেশের মানুষকেই বারবার এখানে পুশ করছেন। এবং এটাকে আরও দেখা যাচ্ছে যদি আপনি বিঠারি, হাকিমপুর যেটা বলছিলেন আমাদের সংবাদদাতা ২৪ পরগনার এখানে, সেইখানেও দেখেন যে লোকজনগুলি দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু ক্লিয়ার কোনো আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই বিষয়ে কিন্তু কোনো রকমের এক্সচেঞ্জ প্রটোকলও নাই। তার মানে আপনি যে তাকে পুশিন করছেন সেইটা লিগ্যাল বেসিসের জায়গাটাও যদি আমরা দেখি, সেইখানে খোদ নিজেরাই ব্যত্যয় ঘটাচ্ছেন। প্রথম কথা হলো যে একটা বড় আর্গুমেন্ট ভারত থেকে দেয় যে তারা 1951 রেফিউজি কনভেনশন বা 1967 প্রোটোকলের সিগনেটারি না, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের সিগনেটারি। এবং সেই সিগনেটারি হওয়ার ফলে যদি সেটার আর্টিকেল 9 যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনি পারেন না যে আপনার অ্যাসিওর করতে হবে যে আপনার খোদ মানুষ যারা আছে ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড তাদেরকে প্রোটেকশন দেওয়া। নাম্বার 2 যেটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 12। আর্টিকেল 12-এর মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে যে কোনো মানুষ যারা যেখানে ভূখণ্ডের মধ্যে আছেন, মানে স্টেটের সবচাইতে বড় কাজটাই হলো রাইটটাকে প্রোটেক্ট করা। সুতরাং যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভারত বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে যে রোহিঙ্গা রেফিউজিদেরকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি, মোরাল অব্লিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ভারতীয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে ইন্টারন্যাশনাল ল কিংবা তাদের নিজস্ব যে পিনাল কোডের ধারাগুলি আছে বা তারা নিজেরাও যে ইন্টারন্যাশনাল কভেনেন্টগুলি সই করেছেন, সেগুলির প্রতিও বোধহয় তাদের জ্ঞান বুদ্ধির যথেষ্ট অভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এটার রেজাল্টটা কী হচ্ছে, এবং আপনি যদি দেখেন রণধীর জয়সওয়ালও বোধহয় কিছুদিন আগে বলেছেন অলমোস্ট ২,৮৬২ জনের ন্যাশনালিটি ভেরিফিকেশন পেন্ডিং আছে। এখন ভেরিফিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তাদেরকে আপনি পুশ ইন করেন কীভাবে করেন? এবং যেখানে সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট যে রুলটা দিয়েছে যে সিকিউরিটি গ্রাউন্ডে জাস্টিফিকেশন দিয়ে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলি নিতে, কিন্তু সেইখানে এই ব্যবস্থা নেওয়ার জন্য যে আপনি ইম্পিউনিটি ইউজ করবেন, পলিটিক্যাল ইম্পিউনিটি যেটা পুলিশকে দেওয়া হয়েছে, এবং আপনি যদি ২০২৫-এ তাদের যে রিভাইজড ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আছে, সেইখানে পুলিশের জন্য কিন্তু এফআইআর দায়ের করারও এখন খুব একটা জরুরি, মানে তাদের জন্য এটা এখনো রিকোয়ারমেন্ট নাই। তার মানে আপনার ইন্টারনাল ল এনফোর্সমেন্ট মেকানিজমকেও আপনি ইম্পিউনিটিটা দিচ্ছেন, যেটা টু ভায়োলেট দি ওন কনস্টিটিউশনাল রাইটস অফ ইয়োর ইন্ডিভিজুয়াল। ফলে এটার ইমপ্লিকেশনটা কী দাঁড়াচ্ছে, সিস্টেমেটিক্যালি আপনি যদি দেখেন যে তাদের নিজস্ব ইন্টারনাল কন্ট্রাডিকশন, অর্থাৎ লিগাল কন্ট্রাডিকশন, পলিটিক্যাল কন্ট্রাডিকশন, অর পারহ্যাপস দি হিউম্যান রাইটস অব্লিগেশন কন্ট্রাডিকশন। এখন ভারতের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমি জানি না কেন এত মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের দিকে তাদের এত ইন্টারেস্টটা কেন হচ্ছে, সেটা ইসরায়েলপন্থী বলেন বা মায়ানমারে বাংলাদেশের রোহিঙ্গা প্রবলেম বলেন, সব দিকেই আপনি দেখেন না কেন এই যে কন্ট্রাডিকশনগুলি ইজ ক্রিয়েটিং অ্যানাদার লেভেল অফ স্টেটলেস ইন্ডিয়ান্স। এখন বাংলাদেশের পলিটিক্যাল দুর্বলতা যেটা ছিল অতীতে, যে কারণে আমরা একটা বড় সাফার আমরা করছি যে স্টেটলেস রোহিঙ্গাদের নিয়ে, মানে কক্সবাজার এরিয়াতে, এবং এইটা ইভেনচুয়ালি হ্যাজ গিভেন মেনি আদার কান্ট্রিজ অ্যান্ড ইন্টারেস্ট, যে মনে হয় বাংলাদেশ একটা ডাম্পিং গ্রাউন্ডই হয়ে গেছে। সুতরাং ডাম্পিং গ্রাউন্ডের অ্যাটিটিউড থেকে পলিটিক্যাল, যে কারণে আপনি পলিটিক্যাল রেটরিক, যেটা আমাদের করেসপন্ডেন্ট খুব সুন্দর করে বললেন, যে এই যে রেটরিক উইপোকা থেকে শুরু করে, এইটা একটা মানে স্বাভাবিক কূটনীতি বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, ইভেন ভাষাগতভাবে বলেন, সেই জায়গার যে দুর্বলতাটা বারবার প্রকাশ পাচ্ছে। ফলে এটার ভিকটিম কিন্তু বাংলাদেশ হবে না, বাংলাদেশের উপরে একটা প্রেশার আসবে নিশ্চিতভাবে বাংলাদেশের উপরে, কিন্তু আপনি দেখেন আপনার খোদ নিজের মানুষজনকেই কিন্তু স্টেটলেস বানাচ্ছেন।
তার মানে এখন মায়ানমার যে স্টেটলেস বানিয়েছে সেইটার সাথে আসলে ভারতীয় পলিটিক্স কিভাবে নিজের জনগণকে স্টেটলেস বানাচ্ছে সেইটা একটা দুর্ভাগ্যজনক বিষয়, এবং বাংলাদেশের জন্য একটা হার্ড পজিশন তৈরি হবে, কারণ বাংলাদেশকে এই বিষয়ে একটা হার্ড পজিশন নিতেই হবে। এবং এটার ইমপ্লিকেশন তার মানে শুধু তার ডোমেস্টিক স্টেটলেস পপুলেশন তৈরি করা না, সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাধ্য করা এক ধরনের কনস্ট্যান্ট রিলেশনশিপের দিকে যাওয়া। কারণ এই সরকারের বয়স মাত্র 3 মাস, এই সরকার ডেফিনেটলি চাচ্ছিল যে সবার সাথে সম্পর্কটা ভালো করুক। সুতরাং বলেছেও আপনি এখন আশা করবেন একদিক থেকে যে আমার সাথে বাংলাদেশের সম্পর্ক অতি উন্নত, অতি ভালো, আবার আরেকদিকে আপনি এখানে নিজের মানুষকে আমার এখানে পাঠিয়ে, বাংলাদেশি যদি এখানে 2-4 জন থেকে থাকে, 15-20 জন থেকে থাকে, সেটার তো আপনার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দরকার। সো লিগ্যাল ডিপোর্টেশনের একটা প্রসিজিওর থাকা দরকার। তো আপনি সেইগুলি নিয়ে ডিসকাস করে, যেটা বিজিবিও বলেছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলি যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত আপনি যে কোনো ধরনের পুশিন আপনার খোদ নিজের আইনকে ব্যত্যয় ঘটানো, খোদ ইন্টারন্যাশনাল আইনকে ব্যত্যয় ঘটানো, এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটাকে যেচে পড়ে নষ্ট করা।